নমস্কার। বিদিশার গল্প পাঠের আসরে সকলকে আবার স্বাগত। জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদার জলপাইগুড়ি জেলা স্কুলে ছাত্রজীবন কাটিয়ে চলে আসেন শহর কলকাতায়। স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। পড়াশোনার পাশাপাশি তিনি মেতে ওঠেন গ্রুপ থিয়েটার নিয়ে। পরে শুরু করেন গল্প লেখা। আজ পড়ব তার লেখা একটা ছোট গল্প, খবরাখবর। শুরু করা যাক। খবর শোনা এবং পড়া দেবনাথের খুব শখ। এই শখ যে বাতিকের পর্যায়ে চলে গেছে তাও স্ত্রী প্রায়ই বলে থাকেন, কিন্তু দেবনাথ তা গ্রাহ্য করে না। বাড়িতে থাকলে টিভিতে যখন যে খবর হয় তা তো শুনবেই, রেডিও যে খবর প্রচার করে তাও তার কান এড়ায় না। রোজ সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত এইরকম 4-5টা চ্যানেলের খবর শুনে চটপট লিখে ফেলেছে। প্রায় 12-14টা হেডলাইন হয়। সে লক্ষ্য করেছে স্টার নিউজ যে খবরটা বলল তা আকাশবাণী বলল না, কিন্তু জি নিউজ ছুঁয়ে গেল। আবার একই খবর 5টা চ্যানেল 5 রকমের পরিবেশন করলো। সেগুলো যোগ করলে চমৎকার গল্প তৈরি হয়ে যায়। ভোরবেলা উঠেই খবরের কাগজ নিয়ে বসে সে। 4টে কাগজ, তার লিখে রাখা হেডলাইনগুলো মেলাতে চেষ্টা করে এবং খুব হতাশ হয়। গত রাত্রে যে খবরটা খুব জোর দিয়ে টিভি প্রচার করেছে সেটা 3য় পাতায় এক চিলতে ছাপা হয়েছে। আবার যে খবরটায় রাজনৈতিক জগতে আলোড়ন আসবে বলে মনে হয়েছিল সেটাকে রিপোর্টার তার নিজের ভাষায় এমন তুলোধনা করেছে যে গুরুত্ব হারিয়ে গেছে। এমন সময় দেবনাথের মামা এসে বলল, জামাইবাবু, আপনি তো সারাদিন খবর নিয়ে মেতে থাকেন, বিজ্ঞাপন পড়েন? মাথা নেড়েছিল দেবনাথ। না। সে কি, বিজ্ঞাপনই তো আসল খবর। খবরের কাগজে যেসব ঘটনা ঘটে গেছে তার বিবরণ ছাপা হয়, কিন্তু যেমন ঘটনা ঘটতে যাচ্ছে তা বিজ্ঞাপন থেকে জানা যায়, বুঝলেন? শালা বলল। যেমন ধরুন রেলে লোক নেবে বলে বিজ্ঞাপন বের হলো, আপনি বুঝলেন কয়েক কোটি টাকা ড্রাফট বিক্রি হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দেওয়ার জন্য। ঘরে ঘরে লক্ষ লক্ষ ছেলে পড়াশুনো করবে, চাকরির পরীক্ষায় বসবে বলে। এই খবর ওই বিজ্ঞাপন আপনাকে বলে দিল। স্ত্রী শুনছিলেন। তিনি তার ভাইকে বললেন, যেটা বলতে এসেছিলি সেটা না বলে অন্য কথা বলছিস। শালা বলল, হ্যাঁ, আজ এলিট টিভি একটা বিজ্ঞাপন দিয়েছে, যে কোনো নতুন এবং অভিনব খবরের জন্য ওরা 1000 টাকা দেবে। কিরকম? নতুন এবং অভিনব খবর, অবশ্যই যা খবরের কাগজে ছাপা হয়নি, টিভিতে বলা হয়নি। শালা চলে যাওয়ার পর অনেকক্ষণ ব্যাপারটা নিয়ে ভাবল দেবনাথ। সে রোজ সকালে অফিসে যায়, বিকেলে ফিরে আসে। এই যাওয়া আসার পথে কোনো অভিনব খবর ঘটতে কখনো দেখেনি। ওইসব খবর ঘটে যাওয়ার পরে জানতে পারা যায়। শনিবার ছুটির দিন। দেবনাথ এক বন্ধুর বাড়িতে যাচ্ছি বলে বের হলো। সে ঠিক করেছিল আজ সারাটা দিন পথে পথে ঘুরবে। এই কলকাতায় নিশ্চয়ই কোথাও না কোথাও খবর হচ্ছে। বেরোবার সময় সে তার সস্তার ক্যামেরাটাকে সঙ্গে করে নিয়ে গেল। দেবনাথ ঘন্টা 3 হাঁটল। সবকিছু স্বাভাবিক। ট্রাম বাস যেমন চলছে চলছে, মানুষজন যে যার মতো, কোথাও কোনো খবর নেই। কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করতো, চোখের সামনে কেউ চাপা পড়তো, তাহলে সেটা খবর হতো। সে চটপট ছবি তুলে একটি টিভিকে জানিয়ে দিতে পারত, কিন্তু সেসব কিছুই হচ্ছে না। দুপুরবেলা হাঁটতে হাঁটতে দেবনাথ বড় বাজারে চলে এলো। ঘিঞ্জি রাস্তা, দুপাশে বড় বড় বাড়ি, চিৎকার, এইসবই রয়েছে। সেই সঙ্গে আছে একটা নিয়ম ভাঙার চেষ্টা। মধ্যবয়সী একজন ধুতি ওপরের দিকে তুলে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে সবার সামনে জল বিয়োগ করে চলেছে, কিন্তু সেটা কেউ দেখেও দেখছে না। দেবনাথের মনে হলো এটা খবর হলেও হতে পারে। সে পটপট ছবি তুলল। দিনের প্রথম ছবি। কয়েক পা যেতেই দেখলো একজন মোটাসোটা মহিলা একটা বাচ্চা ছেলের মাথায় বিশাল মালপত্র চাপিয়ে রাস্তায় দাঁড়িয়ে হাত ঘুরিয়ে রিকশাওয়ালার সঙ্গে ঝগড়া করে চলেছেন। বাচ্চাটা অতিরিক্ত ভারে দাঁড়াতে পারছেন না। দেবনাথ তার ছবি তুলল। একটা বিরাট ষাঁড়কে কয়েকজন মহিলা নানা রকম ফল খাওয়াচ্ছেন। পাশে দাঁড়ানো পুরোহিত মন্ত্র পড়ে যাচ্ছে, সে ছবিও তুলল দেবনাথ। কিন্তু সে ক্রমশ বুঝতে পারছিল এগুলো খবর নয়। যেদিন কাগজে ছাপার মতো খবর বেশি থাকে না, সেদিন এগুলো দিয়ে জায়গা ভরানো হয়। এগুলোর জন্য একটি এলিট টিভি আদৌ কোনো পয়সা দেবে বলে মনে হয় না।
দেবনাথ ভেবে পাচ্ছে না, যেখানে খবর হয় সেখানে সাংবাদিকরা ঠিক সময়ে পৌঁছে যায় কি করে। এখন অপরাহ্ন, খিদে পেয়েছিল খুব। রাস্তার ধারে একটা দোকান থেকে পুরি তরকারি কিনে খেতে আরম্ভ করলো দেবনাথ। এবং ঠিক তখনই ঘটনাটা ঘটল। পাশের বিশাল দোকানে একটা চিৎকার শোনা গেল, সেই সঙ্গে গুলির আওয়াজ। চমকে সে তাকাতেই দেখলো 4টে ছেলে একটা বড় ব্যাগ হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে আসছে। দোকান থেকে একটা লোক চিৎকার করে বেরোতে যাচ্ছিল। শেষ ছেলেটি ঘুরে তাকে গুলি করতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। সম্বিত ফিরে পেতেই ক্যামেরা বের করে ছবি তোলার চেষ্টা করলো দেবনাথ। ততক্ষণে একটা মারুতি মিনি দরজা খুলে পাশে এসে দাঁড়িয়েছে। আর একটু এগিয়ে দ্বিতীয় ছবিটা তুলতেই গাড়িটা বেরিয়ে গেল হুশ করে। চিৎকার চেঁচামেচির সঙ্গে পুলিশ এসে গেল ঘটনাস্থলে। দেবনাথ উত্তেজিত, দুটো ছবি তুলতে পেরেছে ডাকাতদের। দ্রুত একা একা টেলিফোন বুথে গিয়ে এলটিভিকে ফোন করে ব্যাপারটা জানাতেই তারা তাকে তাদের অফিসে চলে যেতে বলল। ট্যাক্সিতে যাওয়ার সময় দেবনাথ উত্তেজিত, আর কেউ ডাকাতদের ছবি তুলতে পারেনি। এই ছবি ছাপলেই ওরা ধরা পড়ে যাবে। তখন বুদ্ধি খোলেনি বলে চলে যাওয়ার সময় মারুতির ছবি পিছন থেকে তোলেনি, তুললে নাম্বারটাও পাওয়া যেত। এলটিভির কর্তারা তার মুখে সব শুনলেন। ইতিমধ্যে ঘটনাস্থলে তাদের প্রতিনিধি ভিডিও ক্যামেরা নিয়ে চলে গেছে। তারা জানালেন, আর কেউ যদি এইরকম ছবি না তুলতে পারে তাহলে দেবনাথকে 5,000 টাকা দেওয়া হবে। ছবি প্রিন্ট হয়ে এলো। লোকটির জল বিয়োগ, বাচ্চা মুটে, ষাঁড়কে খাওয়ানো, সব ছবি ঠিকঠাক উঠেছে, কিন্তু তারপর সব সাদা। দেবনাথ ঝাঁপিয়ে পড়ল, নেগেটিভ দেখল, ছবি ওঠেনি। রাত্রে টিভি বন্ধ করে চুপচাপ শুয়েছিল সে। স্ত্রী ঘরে ঢুকে বললেন, ও মা, টিভিতে খবর শুনছো না? শালা বলল, জানেন জামাইবাবু, আজ বড় বাজারে ডাকাতি হয়েছে। তখন ডাকাতদের এক রিকশাওয়ালা দেখে ফেলেছিল, তাকে 3 ঘন্টা বাদে এসে ওরা খুন করে গেছে। লাফিয়ে উঠে বসলো দেবনাথ। ভাগ্যিস ছবি ওঠেনি। এতক্ষণের খারাপ মন ভালো হয়ে গেল। 5,000-এর বদলে জীবনটা চলে যেতে পারত। সে টিভি খুলে খবর দেখতে বসল। সকলকে অনেক ধন্যবাদ। গল্প ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। অনেক ধন্যবাদ।